আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটাতে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে যে আমরা ভিডিওগুলো তৈরি করছিলাম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটাতে আমরা মূলত চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় যে পার্টটা আছে সেই পার্টটা কভার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সো এই ভিডিওটাতে মূলত আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যেই আসসালামু আলাইকুম। তোমরা সবাই আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটাতে আমরা মূলত আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটাতে আমরা মূলত নবম শ্রেণীর নতুন কারিকুলামে বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই চতুর্থ অধ্যায়ের সেকেন্ড যে পার্টটা, যে অংশটা আছে সেই অংশটা আমরা আলোচনা করব। সো চলো শুরু করি। তো ওয়েলকাম টু সুইট এডু, যেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারো, তোমাদের প্রাণের চ্যানেল। আমি একটু দাবি অন্তত করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা তোমাদের কিছু সার্ভিস প্রোভাইড করি বরাবরের মতো। আমি আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে তোমরা যারা জিনিসগুলো জানো তারা হয়তো স্কিল করতে পারো, সামনে টেনে দিতে পারো। আচ্ছা, তো আমাদের কাছ থেকে তোমরা কিছু যে সার্ভিসগুলো পাবা সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, অল চ্যাপ্টার্স। সব চ্যাপ্টার্সগুলোর আমরা রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতে পারি। অ্যান্ড আমরা ইউটিউবে হয়তো সবগুলো চ্যাপ্টারের ফ্রি ক্লাসগুলো দিচ্ছি না, কারণ এই রেকর্ডেড ক্লাসগুলো আমাদের তৈরি করা হয়েছে পেইড ব্যাচের জন্য, বা যারা পেইড হিসেবে আমাদের কাছে যুক্ত হচ্ছে তাদের জন্য। সো তোমরা যারা সবগুলো চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস চাও তারা আমাদেরকে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। সো রেকর্ডেড ক্লাস হবে হচ্ছে বিজ্ঞান বইয়ের এবং গণিত বইয়ের নতুন কারিকুলাম 2024 নবম শ্রেণী। ঠিক আছে? সো তোমরা চাইলে রেকর্ডেড ক্লাসগুলো কালেক্ট করে নিতে পারো নিজেদের কাজে লাগানোর জন্য। তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো, অথবা আমাদের যে অনলাইন লাইভ ক্লাস আছে, অথবা অনলাইন টিউশন যেটাকে আমরা বলি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। সো এই ইনফরমেশনগুলো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আশা করি পেয়ে যাবো। ঠিক আছে? তো তোমরা কেউ কল দিও না, তোমরা হোয়াটসঅ্যাপে নক দিও। আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে তিনি তোমাদেরকে নক করবেন এবং তোমাদেরকে যে ইনফরমেশনগুলো তোমরা জানতে চাও সেই ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমি আবার একটু বলতে চাই, এই সবগুলো জিনিস হচ্ছে পেইড। ঠিক আছে? রেকর্ডেড ক্লাস, অনলাইন ব্যাচ এবং হচ্ছে অনলাইন যে লাইভ ক্লাসগুলো আছে বা অনলাইন টিউশন আছে, এই জিনিসগুলো সবগুলো হচ্ছে পেইড। অ্যাকচুয়ালি আমরা ক্লাসগুলো তৈরি করছি পেইড ব্যাচের জন্যই বা পেইড স্টুডেন্টের জন্যই। তো আমরা ইউটিউবে কেবলমাত্র কিছু ফ্রি ক্লাস ডেমো আকারে দিচ্ছি। তো তোমরা যারা পছন্দ করতেছো তারা অ্যাকচুয়ালি আমাদেরকে নক করতেছো, তাদেরকে নিয়ে আমরা অনলাইন ব্যাচ এবং কেউ কেউ রেকর্ডেড ক্লাস অর্ডার করছো, আবার কেউ কেউ হচ্ছে অনলাইন টিউশনের মধ্যে আমাদের সাথে যুক্ত আছো। সো অল আর পেইড। ওকে, তো চলো কথা না বাড়ে আমরা টপিকে চলে যাই। তো আজকে আমরা যে অধ্যায় 4 নিয়ে আলোচনা করতেছিলাম সেটার সেকেন্ড টপিকটা পড়বো, সেটা হচ্ছে ব্যাপন। এর আগের ক্লাসে আমরা কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। সো ব্যাপনের মধ্যে অনেকগুলো পার্ট আছে বা অনেকগুলো টপিক আছে, সেই টপিকগুলো আমরা একটা একটা করে সবগুলো কভার করবো ইনশাল্লাহ। সো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন, এরপরে হচ্ছে তোমার তরল পদার্থের ব্যাপন, এরপর হচ্ছে দুইটা গ্যাসের ব্যাপন, ব্যাপনের হার আর ব্যাপন হারের যে নির্ভরশীলতা সেটা আমরা জানবো। হ্যাঁ, তো সবার আগে ব্যাপন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা নিব। ঠিক আছে? তো এখানে একটা চিত্র আছে যেখানে তোমার একটা কনিক্যাল ফ্লাক্স এবং কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কিছু নীল রঙের দ্রবণ বা কিছু আমি বলতে পারি ফুড কালার, অথবা আমরা যে নীলগুলো কাপড়ে দিই, পোশাকে দিই, সাদা কাপড়ের মধ্যে, সেই জিনিসগুলো ঢালা হচ্ছে এবং সেটা ছড়িয়ে পড়তেছে। আর আরেকটা ফিগারের মধ্যে যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা হচ্ছে কণা পর্যায়ে বা একদম পুরো আহ, ছোট পর্যায়ে পদার্থগুলোর মধ্যে কি ঘটনা করতেছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেই জিনিসটা রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এই কনিক্যাল ফ্লাক্স প্রথম চিত্রটা যেটা আছে সেখানে দেখো যে ড্রপার দিয়ে কয়েক ড্রপ নীল কালার হচ্ছে এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে দেওয়া হচ্ছে। সেকেন্ড পিকচারটার মধ্যে হচ্ছে কিছুটা ছড়ায় পড়ছে, থার্ড পিকচারের মধ্যে আরো বেশি ছড়ায় পড়ছে। এই জিনিসটা না খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস, তোমরা বাসা বাড়িতে এই জিনিসটা দেখতে দেখতে পারো, চাইলে এটা এক্সপেরিমেন্ট করতে পারো। একটা গ্লাসের মধ্যে পানি নিবা, কাঁচের গ্লাসের মধ্যে যেটা দেখা যায় বাইরে থেকে, আর ওইটার মধ্যে কিছু কয়েক ড্রপ নীল ফেলবা। ঠিক আছে? সো দেখবা হচ্ছে এটা ছড়িয়ে পড়তেছে। এই যে ছড়িয়ে পড়ার পদ্ধতি বা এই যে ছড়িয়ে পড়তেছে, এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি ব্যাপন বলে। ঠিক আছে? সো আমি যদি আণবিক পর্যায়ে চিন্তা করি তাহলে কি ঘটনা ঘটে চলো একটু দেখি। তাহলে দেখো এই জায়গায় অণুগুলো কিন্তু একটু সংকুচিত অবস্থা ছিল বা এক জায়গায় অনেক বেশি ঘন আকারে ছিল, তাই না? তাহলে ঘন আকারে ছিল এক জায়গায়, এটা পর্যায়ক্রমে তার একটু ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়লে কি হয় বলতো? একটু দূরে দূরে চলে গেল। হ্যাঁ, আবার আরেকটু যদি সামনের দিকে আমরা কল্পনা করি তাহলে আরো একটু বেশি ছড়ায় পড়লো। ঠিক আছে? বা একটু দূরে দূরে চলে গেল।
তাহলে আমরা বলতে পারি যে এখানে তার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল, তাহলে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে সে আস্তে 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 র্যাপিডলি স্প্রেড আউট করতেছে বা ছড়ায় পড়তেছে। এই যে ছড়ায় পড়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন। এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে কোনো পদার্থ যখন যখন উচ্চ ঘনমাত্রার স্থানে থাকে তখন সে এই পদার্থের কণা যেগুলো আছে সেগুলো হচ্ছে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয়, সবাই জানো, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে এই জায়গাটায় তোমার নীল যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো একটু বেশি ঘন আকারে ছিল, বা এখানে ঘনমাত্রাটা বেশি ছিল, এখানে একটু কমে গেছে পর্যায়ক্রমে, এখানে আরো অনেক কমে গেছে, তাই না? তার মানে হচ্ছে সে তার ঘনত্বটা কমানোর জন্য আস্তে আস্তে ছড়ায় পড়তেছে। সো আমি ব্যাপনের সংজ্ঞাটা কি বলবো বলতো? ব্যাপনের সংজ্ঞা হচ্ছে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন। এখানে দুইটা টার্ম খুব মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় পড়ে এবং সমানভাবে ছড়ায় পড়ে। দেখো, ব্যাপন প্রক্রিয়াটাকে আমি কিন্তু বাহির থেকে এটাকে ইনফ্লুয়েন্স করতেছি না, হ্যাঁ? আমি যদি জাস্ট দু এক ফোঁটা নীল যদি আমি পানির মধ্যে রেখে দিই, আস্তে আস্তে কিন্তু নিচে থেকে ছড়ায় পড়বে। সো আমরা কিন্তু অনেক সময় নেড়ে দিই, যদি আমরা নেড়ে দিই তাহলে কি হয় যে এই ঘটনাটা একটু ফাস্ট হয়, সেই জন্য আমরা অ্যাকচুয়ালি মানে কোনো একটা কাঠি দিয়ে বা হাত দিয়ে নীলটাকে নাড়াই দিই, হ্যাঁ? নাড়াই দিলে কি সম্পূর্ণ জায়গাটা ছড়ায় পড়ে। কিন্তু আমি যদি নাও নাড়াইতাম, তারপরে কি হতো বলতো? স্বতঃস্ফূর্তভাবে কি হতো, নীলের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো সমস্ত গ্লাসটার মধ্যে ছড়ায় পড়তো। তো এখানে আমরা ব্যাপনের সংজ্ঞা যদি আমাদের পরীক্ষায় আসে, তাহলে আমরা বলবো হচ্ছে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে তোমার স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন, ঠিক আছে? তো ব্যাপন জিনিসটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা অলরেডি জেনে গেছি। তো ব্যাপন জিনিস কার কার মধ্যে হয়? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, এখানে একটা উদাহরণ লেখা আছে। তো ব্যাপনের উদাহরণটা হচ্ছে তুমি যদি একটা পারফিউমের খোলা বোতল ঘরের একটা কোণে রেখে দাও, গেস হোয়াট উইল হ্যাপেন? যে কিছুক্ষণের মধ্যেই ঘরের সম্পূর্ণ অংশে এটা হচ্ছে ছড়ায় পড়বে। এর মানেটা কি? মনে করো আমি যদি একটা চিন্তা করি, এই যে ধরো হচ্ছে পারফিউমের একটা বোতল, ধরো এখানে ভালো লাগতে পারি না, পারফিউমের একটা বোতল রাখলাম, আর বিশাল বড় একটা ঘর, হ্যাঁ? তো ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে এই পারফিউমের যে বোতলটা আছে সেই বোতলের এখানে পারফিউমের কণাগুলো অনেক ঘনত্বে আছে না, বা উচ্চ ঘনত্বে আছে, বা এর ঘনমাত্রা অনেক বেশি আছে, কণাগুলো খুব ডেন্সলি আছে, তাই না? সো আস্তে আস্তে কি হবে, বাইরে তো ওই পারফিউমের কণাগুলো নাই, মানে তার বাইরে কোনো ঘনত্ব একদমই নাই বললেই চলে, ভিতরে হচ্ছে অনেক ঘনত্ব। এখান থেকে আস্তে 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 সে পুরো ঘরের মধ্যে ছড়ায় পড়বে। তাহলে এই জায়গাটার মধ্যে আমি যদি একটু ব্ল্যাকম্যান নিই, এই জায়গাটার মধ্যে অনেক বেশি ঘন আকারে ছিল পারফিউমের কণাগুলো, সে কি করতেছে বলতো? পুরো ঘরের মধ্যে ছড়ায় পড়তেছে, যেখানে তার ঘনত্বটা অনেক কম ছিল, ঠিক আছে? এই ছড়ায় পড়ার প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। তো এখানে উদাহরণটা সেটাই বলা আছে, পারফিউমের খোলা বোতল যদি ঘরের এক কোণে রেখে দাও, কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ অংশে হচ্ছে সেটা ছড়িয়ে পড়বে ঘরে, ঠিক আছে? আর একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে পাশের বাসায় বিরিয়ানি রান্না করলে যা হয় আর কি, ঠিক আছে? খুব সুন্দর করে ছড়ায় পড়ে তোমার বাসায় সহ। তো এই ঘটনাটা হচ্ছে ব্যাপন, হ্যাঁ? তো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পাশের বাসার বিরিয়ানির সুঘ্রাণটা তোমার বাসায় চলে আসে, হ্যাঁ? তারপর তোমার পেটে চলে যায়, তারপর তুমি অনেক খিদা অনুভব করো, খাইতে ইচ্ছা করে, গেস হোয়াট? তারপরে কি হবে? তুমি না নিজেরাই ভালো করে এটাকে ম্যাচ করতে পারবা। আচ্ছা, তো আমরা ব্যাপন কঠিন পদার্থের দেখো, এখানে একটা জিনিস ভালো করে দেখার দরকার, এখানে আমি একটু মার্ক করে দিই। ব্যাপন কিন্তু কঠিন পদার্থের হয়, তরল পদার্থের হয়, গ্যাসীয় পদার্থের হয়, ঠিক আছে? আমরা কিন্তু একটা একটা করে সবগুলো দেখবো। তো সবার আগে আমরা দেখবো হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন। তো কঠিন পদার্থের ব্যাপনটার মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে একটা টি ব্যাগ। যে টি ব্যাগটা, এখানে ফার্স্ট অফ অল এখানে একটা কাপ আছে, কাপের মধ্যে গরম পানি আছে, একটা টি ব্যাগ কাপের মধ্যে রাখা হলো বা নিমজ্জিত করা হলো। আর তারপরে কি হলো, যে টি ব্যাগের মধ্যে যে কালারটা আছে সেই কালার পার্টিকেলটা মানে পানির মধ্যে ছড়ায় পড়লো, ছড়ায় পড়ার ফলে একটা সুন্দর একটা কালার, মানে লালচে কালো একটা কালার চলে আসলো চায়ের মধ্যে, তাই না? সো এখানে যেহেতু তোমার কালারগুলো, যে চায়ের কালারগুলো, সেই কালারগুলো এই টি ব্যাগটার মধ্যে ছিল, সেই টি ব্যাগটার মধ্যে প্রথম ইনিশিয়াল অবস্থায় ছিল, তারপর আস্তে আস্তে কি হলো বলো তো? এই সম্পূর্ণ পানিটার মধ্যে এই কালারটা ছড়ায় পড়লো, ঠিক আছে? তো এই যে ছড়ায় পড়লো, এই জিনিসটা হচ্ছে ব্যাপন। তো টি ব্যাগ যেটা তোমরা বাজারে দেখতে পাও বা সচরাচর দেখতে পাও, সেই জিনিসটা কিন্তু শুকনো থাকে, তাই না? তার মানেটা হচ্ছে এখানে যে কালারটা থাকে সেই কালার পার্টিকেলটা কিন্তু কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে? কালার পার্টিকেল, যে টি ব্যাগের মধ্যে যে লিকারটা থাকে সেই লিকারটা কিন্তু কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে? এই কঠিন যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো যে ছড়ায় পড়তেছে এই পানির মধ্যে, যে ছড়ায় পড়তেছে, কঠিন পার্টিকেল যখন ছড়ায় পড়তেছে তখন আমরা সেটাকে বলতে পারি কঠিন পদার্থের ব্যাপন। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে কঠিন পদার্থের ব্যাপনের একটা উদাহরণ আমরা দেখলাম। আর নিচে সুন্দর করে বলা আছে এখানে যে কালচে লাল রঙের যে লিকারটা আছে সেই লিকারটা পানির মধ্যে সুন্দর করে ছড়ায় পড়তেছে। তাহলে পানির মধ্যে যখন একটা কঠিন পদার্থ ছড়ায় পড়তেছে, তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন।
সো কঠিন পদার্থ কিভাবে ব্যাপিত হয় এই জিনিসটা আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে তরল পদার্থের ব্যাপার। তো ওই যে একটু আগে দেখলাম ফুড কালার, ঠিক আছে, নীল রঙের একটা ফুড কালার অথবা যে নীলগুলো আমরা কাপড়ে বা পোশাকে ব্যবহার করি, সেই নীলগুলো যখন আমরা ড্রপারের মাধ্যমে কোনো একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে দিই বা পানির মধ্যে দিই, তখন কিন্তু খুব সুন্দর করে ছড়ায় পড়ে, তাই না? খুব সুন্দর করে এরা ছড়ায় পড়তেছে, ঠিক আছে। এই ছড়ায় পড়ার প্রক্রিয়াটা হচ্ছে একটা তরল পদার্থের ব্যাপার, ঠিক আছে। কেন তরল পদার্থের ব্যাপার? যে এই যে নীল কালারের ফুড কালার বা হচ্ছে আমরা যে নীলগুলো ব্যবহার করি, সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি নীল ছিল, সেই নীলগুলো অ্যাকচুয়ালি কিন্তু তরল পদার্থ ছিল। তরল পদার্থটা যখন ছড়ায় পড়তেছে তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে তরল পদার্থের ব্যাপার। এরপরে আসতেছে হচ্ছে আমাদের দুইটা গ্যাসের মধ্যে ব্যাপন অনেক ভালো করে দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা, খুব ভালো করে দেখো, গ্যাসগুলো কিন্তু ব্যাপিত হয়, তাই না? ওই যে তোমার ধরো আমি যদি বলি যে মনে করো একটা সুঘ্রাণযুক্ত একটা গ্যাস, হ্যাঁ, পারফিউম দেওয়া হলো অথবা আতর দেওয়া হলো অথবা সুঘ্রাণযুক্ত অনেক গ্যাস আছে না, এই জিনিসটা যে ছড়ায় পড়ে। সো গ্যাসীয় পদার্থ কিন্তু ব্যাপিত হইতে পারে বা গ্যাসীয় পদার্থ কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তো এটার একটা সুন্দর এক্সপেরিমেন্ট এখানে দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করবা, এই এক্সপেরিমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আমি খুব ইজিলি তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরাও আমাকে সাপোর্ট করবা খুব মনোযোগ দিয়ে, আমি এটা এক্সপেক্ট করবো আর কি, হ্যাঁ। সো এখানে দেখো সুন্দর একটা রড আছে বা একটা বলতে পারো যে কাচের একটা নল, ঠিক আছে। এই নলের দুইটা প্রান্ত আছে। একটা প্রান্তে আমি একটা তুলা রাখলাম, আরেকটা প্রান্তে আমি আরেকটা তুলা রাখলাম, ঠিক আছে। দুইটা প্রান্তে কিন্তু আমি দুইটা আলাদা আলাদা তুলা রাখছি। তো এই তুলাটা হচ্ছে HCl মিশ্রিত করে আমি তুলাটা রাখলাম, ঠিক আছে। আর এই তুলাটার সাথে লাগাইলাম হচ্ছে আমি NH4OH, ঠিক আছে। এই তুলার মধ্যে কি কন্টেইন করতেছে বা এই তুলার মধ্যে কি থাকতেছে সেটা হচ্ছে NH4OH, আর এই তুলাটার মধ্যে থাকতেছে হচ্ছে তোমার HCl। তাহলে এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে HClটা এই দিক বরাবর আসতে থাকে, হ্যাঁ, এদিক বরাবর আসতে থাকে, যে কাচের নলটা আছে সেই কাচের নল বরাবর। আর NH4Cl যেটা, NH4OH যেটা, সেখান থেকে NH3 এই গ্যাসটা হচ্ছে ব্যাপিত হয়, NH3 গ্যাসটা ব্যাপিত হয়। আর NH4OH এর মধ্যে যেটা থাকে, NH4OH এর মধ্যে থাকে হচ্ছে NH3 থাকে আর হচ্ছে পানি থাকে। এই পানিটা হচ্ছে তুলার মধ্যে থেকে যায় আর NH3 গ্যাসটা হচ্ছে ব্যাপিত হয়, ঠিক আছে। তাহলে দেখো এই পাশ থেকে আসতেছে হচ্ছে HCl আর এই পাশ থেকে আসতেছে হচ্ছে NH3। এই দুইজন এসে এরকম কোনো একটা জায়গায় হচ্ছে পরস্পরের সাথে মিলিত হয়। এটা আমরা কিভাবে বুঝলাম? গ্যাসগুলো যেখানে মিলিত হচ্ছে এটা আমরা বুঝলাম কিভাবে? ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি একটা রিয়াকশনের মাধ্যমে, হ্যাঁ। এই রিয়াকশনটা আমি যদি একটু লেখার চেষ্টা করি, সেটা হবে হচ্ছে NH3 প্লাস HCl, এটা মিলিত হয়ে NH4Cl উৎপন্ন করে, ঠিক আছে, NH4Cl। এই যে NH4Cl এটা হচ্ছে একটা গ্যাস, কিন্তু এটা একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে একটা এটা ধোঁয়ার মতো একটা গ্যাস, হ্যাঁ, ধোঁয়া, ঠিক আছে। এখন দেখো এই নলটার, এই যে নলটা আছে বিশাল বড় একটা নল, এই নলটার যে প্রান্তে আমরা ধোঁয়া দেখতে পাবো, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই প্রান্তে HCl এবং NH3 দুইটা এসে মিলিত হয়েছে, তাই না? যে প্রান্তে আমরা ধোঁয়াটা দেখতে পাবো, কারণ ওইখানেই তো তোমার এই রিয়াকশনটা সংঘটিত হবে। এই রিয়াকশনটা সংঘটিত হলে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা, সেটা উৎপন্ন হবে, সেটা দেখতে ধোঁয়ার মতো, এবং ওই জায়গাটা তোমার ধোঁয়ার মতো একটা সাবস্টেন্স আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো এরকম একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এটা কি মুছে আবার একটু দেখাই, তাহলে আবার একটু দেখো যে এখান থেকে আসতেছে হচ্ছে NHCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখান থেকে আসতেছে হচ্ছে NH3, এটা এখানে মিলিত হলো, এই রিয়েকশনটা সংঘটিত হলো, এবং এই জায়গায় একটা সাদা ধোঁয়া দেখা গেল, হ্যাঁ। কার সাদা ধোঁয়া? এটা হচ্ছে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া, ঠিক আছে। তো আমরা যেহেতু সাদা ধোঁয়া দেখতে পাইলাম, এর মানেটা হচ্ছে এদিক বরাবর অ্যামোনিয়া গ্যাসটা আসলো আর এদিক বরাবর হাইড্রোক্লোরিক গ্যাসটা আসলো, ঠিক আছে। তার মানে গ্যাসটা এই তুলার যে যন্ত্রটা বা তুলার যে ইয়াটা আছে, সাবস্টেন্সটা আছে, সেই সাবস্টেন্সটা থেকে সেই গ্যাসটা ব্যাপিত হয়ে এদিক বরাবর অগ্রসর হলো, ঠিক আছে। তার মানে গ্যাসটা যে ছড়ায় পড়তেছে, সেই ছড়ায় পড়া জিনিসটা আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে খুব ভালোভাবে দেখতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারো, সেটা হচ্ছে আমি একটু মুছে ফেলি, মুছে ফেলে তোমরা একটু দেখতে পারবা যে NH3 এই গ্যাসটা কিন্তু অনেক দূর ট্রাভেল করছে, তাই না? আর HCl যে গ্যাসটা আছে সেই গ্যাসটা একটু অনেক কম ট্রাভেল করছে। এটা কেন? এটা তো একদম মিডল পজিশনে হওয়ার কথা ছিল, বা আমরা এখন পর্যন্ত যতটুকু জানি ও মাঝামাঝি হওয়া উচিত ছিল, তাই না? সো এটা কেন একটু HCl এর দিকে আসলো আর NH3 থেকে একটু দূরে কেন হলো, ঠিক আছে? এই রিজনটা হচ্ছে আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর। তো তোমরা জানো যে HCl যেটা, তার আণবিক ভর হচ্ছে তোমার 36.5, ঠিক আছে। আর NH3 যেটা, তার আণবিক ভর হচ্ছে 17, ঠিক আছে। তাহলে দেখো আণবিক ভরের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে HCl এর আণবিক ভর হচ্ছে m দ্বারা প্রকাশ করা হয়, m দ্বারা আণবিক ভর বা মলিকুলার ম্যাস। সো m অফ HCl, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি কারণ একটু বাঁকাতেরা হয়ে গেছে। m অফ HCl
ইজ গ্রেটার দেন এম অফ NH3, ঠিক আছে। আচ্ছা, তাহলে যার আণবিক ভর বেশি সে ব্যাপিত হয় একটু স্লোলি, ঠিক আছে। যেমন ধরো একটা মোটা মানুষ, একটা চিকন মানুষ, তাই না? তো মোটা মানুষ একটু নড়তে চড়তে কষ্ট হয়, তো ব্যাপিত হওয়া মানে কি একটু ছড়ায় পড়া। সো যার একটু ভর বেশি থাকবে বা আণবিক ভর বেশি থাকবে সে হচ্ছে একটু ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, হ্যাঁ। তো HClটা কি করে বলো তো, সেও ছড়াবে বাট একটু স্লোলি ছড়াবে। আর NH3 যেটা বা অ্যামোনিয়া গ্যাস যেটা আছে সেটা যেহেতু একটু হালকা, তার মানে হচ্ছে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটু বেশি ফাস্ট বা বেশি র্যাপিডলি হচ্ছে ছড়াবে, ঠিক আছে। সো এই কারণেই হচ্ছে NH3 একটু বেশি পথ ট্রাভেল করছে মিলিত হওয়ার জন্য, আর হচ্ছে HCl একটু কম পথ ট্রাভেল করছে মিলিত হওয়ার জন্য। সো এই জন্য যেখানে মিলিত হয়েছে বা যেখানে আমরা ধোঁয়াটা দেখতে পাই সেই ধোঁয়ার অংশটা HCl ভেজানো যে তুলাটা আছে সেই তুলাটার থেকে নিকটবর্তী হয়, আর NH3 গ্যাসটা যেখান থেকে আসতেছে, যে তুলাটা থেকে আসতেছে সেই তুলা থেকে একটু দূরবর্তী হয়। এই জিনিসগুলো আমরা একটু পরবর্তীতে আরেকবার হয়তো দেখবো আর কি, ইনশাল্লাহ, ঠিক আছে। সো দুইটা গ্যাসের যে ব্যাপন হয় সেই জিনিসটা আমরা আশা করি খুব ভালো করেই জেনে ফেললাম বা দেখে ফেললাম। সো এরপরে আমরা ব্যাপন হার নিয়ে কথা বলবো। সো ব্যাপন হার বলতে আমরা কি বুঝাই, সেটা হচ্ছে সুন্দর করে লেখা আছে একটা কথা, পদার্থের কণার সময় ছড়িয়ে পড়ার হারটাকে আমরা ব্যাপন হার বলি, হ্যাঁ। তো ব্যাপন মানে যেহেতু আমরা জানি যে ছড়িয়ে পড়া, তাহলে ছড়িয়ে পড়া যে হার সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন হার। তো আরেকটা লাইন লেখা আছে সেটা হচ্ছে একক সময় কোনো পদার্থের কণাসমূহ যতটা ছড়িয়ে পড়ে তাকে আমরা বলি হচ্ছে ব্যাপন হার। যেমন ধরো 1 সেকেন্ডে আমি যদি বলি যে ধরো এখানে HCl গ্যাস আছে, তো 1 সেকেন্ডে ধরো এই যে তুলাটার মধ্যে আছে 1 সেকেন্ডে এতটুকু জায়গা বরাবর সে ছড়ায় পড়ছে, হ্যাঁ। আবার এখানে তোমার ধরো হচ্ছে NH3 একটা উৎস আছে, সেটা হচ্ছে একটু বেশি পরিমাণ ছড়ায় পড়ছে, ঠিক আছে। তাহলে দেখো দুইটাই কিন্তু 1 সেকেন্ডে করছে, 1 সেকেন্ডে কিন্তু দুইটাই করছে, ঠিক আছে। তাহলে একক সময়ে একটা নির্দিষ্ট ফিক্স টাইমে একটা পদার্থ যতটুকু ছড়ায় পড়ে সেই ছড়ায় পড়ার পরিমাণটাকে আমরা বলি হচ্ছে ব্যাপনের হার। তাহলে এতটুকু যতটুকু ছড়ায় পড়তেছে HCl সেটাকে আমরা বলি হচ্ছে HCl এর ব্যাপন হার। আর এখানে যতটুকু ছড়ায় পড়ছে অ্যামোনিয়া গ্যাসটা সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার, ঠিক আছে। সো আমরা ব্যাপন হারের ভিত্তিতে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে পারফিউমের খোলা বোতলের থেকে সুগন্ধিটা বের হচ্ছে যে সেটা যদি খুব অল্প সময়ে ছড়ায় পড়ে তাহলে এটার ব্যাপন হার অনেক বেশি। পুরো রুমের মধ্যে খুব অল্প সময়ে ছড়ায় পড়ছে তার মানে খুব তাড়াতাড়ি ব্যাপিত হয়েছে, এর মানে এটার ব্যাপন হার খুব বেশি। আর যদি ছড়িয়ে পড়তে অনেক অনেক টাইম নেয় তার মানে এটা ছড়িয়ে পড়তেছে অনেক স্লোলি বা ব্যাপন হার হচ্ছে অনেক কম, ঠিক আছে। তো ব্যাপন হার আমরা বুঝে গেলাম, ব্যাপন হার মানেই হচ্ছে পদার্থের কণার সময় ছড়িয়ে পড়ার যে হার, ঠিক আছে, বা একক সময় যতটুকু ছড়িয়ে পড়তেছে, ওকে। তাহলে যে তাড়াতাড়ি ছড়ায় পড়ে তার ব্যাপন হার বেশি, যে ধীরে ধীরে ছড়ায় পড়ে তার হচ্ছে ব্যাপন হার কম, ওকে। তাহলে ব্যাপন হার কি কি বিষয়ের উপর নির্ভর করে বা ব্যাপন হারের নির্ভরশীলতা। সবার প্রথমে হচ্ছে কণাসমূহের আকার, ঠিক আছে। কণাসমূহের আকারের উপর ব্যাপন হার নির্ভর করে। তাহলে কণাসমূহের আকার যদি বড় হয় তাহলে ব্যাপন হইতে বেশি সময় নিবে, তাই না? তাহলে কণাসমূহের আকার যদি বড় হয় তাহলে কি ঘটনা ঘটবে, ছড়িয়ে পড়তে সে বেশি সময় নিবে, তাই না? বলো না ওই যে ভারী মানুষ ছড়ায় পড়তে একটু সময় নেয় বেশি, তাহলে হচ্ছে তার ব্যাপন হার কম হবে, ঠিক আছে। আর কণাসমূহের আকার যদি ছোট হয় তাহলে খুব দ্রুতই সে ছড়ায় পড়তে পারবে, তাই না? খুব সহজেই ছড়ায় পড়তে পারবে। খুব সহজে যদি ছড়ায় পড়ে তাহলে হচ্ছে তার ব্যাপন হার হচ্ছে কি অনেক বেশি হবে, ঠিক আছে। তো ব্যাপন হারের যে জিনিসগুলোর উপর নির্ভর করে, প্রথম জিনিসটা ছিল হচ্ছে কণাসমূহের আকার। তাহলে আকার যদি বড় হয় ছড়ায় পড়তে কষ্ট হবে, তাই না? অনেক বড় আকার ছড়ায় পড়তে কষ্ট হবে, তার মানে ব্যাপন হার অনেক কম হবে। আর আকার যদি ছোট হয় খুব তাড়াতাড়ি ছড়ায় পড়বে, ব্যাপন হারটা অনেক বেশি হবে। তাহলে দ্বিতীয় যে জিনিসটার উপর নির্ভর করে ব্যাপন হার সেটা হচ্ছে আণবিক ভর, গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ। গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর একটু আগে দেখে আসছো, যার আণবিক ভর বেশি বেশি যে গ্যাসটার তার হচ্ছে ব্যাপন হারটা বেশি, আর যার আণবিক ভর হচ্ছে কম তার ব্যাপন হার হচ্ছে কম। তোমরা একটা সূত্র জেনে রাখতে পারো, এটা তোমাদের ইন্টারে অবশ্যই থাকবে, তোমাদের 9-10-এ নাই যদিও, তারপর তোমরা একটু যদি যারা জেনে রাখতে চাও, যারা জেনে রাখতে পছন্দ করো তারা জিনিসটা জানতে পারো। সেটা হচ্ছে R1/R2। R1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দুইটা গ্যাস আছে মনে করো, একটা হচ্ছে 1 নাম্বার গ্যাস আর একটা হচ্ছে 2 নাম্বার গ্যাস, ঠিক আছে। তো R1/R2 মানে হচ্ছে প্রথম গ্যাসের যে ব্যাপন হার ডিভাইড বাই দ্বিতীয় গ্যাসের যে ব্যাপন হার ইকুয়াল টু √M2/M1। এম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে মলিকুলার ম্যাস বা হচ্ছে আণবিক ভর, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা মনে রাখতে পারো, তোমাদের হয়তো মাঝে মাঝে কাজে দিতে পারে। তো এই ফর্মুলাটা আসছে বই থেকে, সেটা হচ্ছে আর সমানুপাতিক √M, ঠিক আছে। তো ব্যাপন হারটা হচ্ছে, সরি আমি ভুল লিখছি, আর সমানুপাতিক 1/√M, ঠিক আছে। আর সমানুপাতিক হচ্ছে 1/√M, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা গ্যাসের ব্যাপন হার সেটার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সেখান থেকে এই ফর্মুলাটা আসে, কখনো যদি ম্যাথ করা দরকার হয় সেটা করতে পারো।
আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ঘনত্বের উপর ডিপেন্ড করে বা ডেন্সিটির উপর ডিপেন্ড করে। R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার D2 ডিভাইড বাই D1। D2 দ্বারা বোঝায় দ্বিতীয় গ্যাসটার ঘনত্ব, আর D1 ডেন্সিটি বা ঘনত্ব, আর D1 দ্বারা বোঝায় হচ্ছে প্রথম গ্যাসটার হচ্ছে ঘনত্ব। সাপোর্টিভ ইনফরমেশন আমি দিয়ে রাখলাম, এই সূত্র দুইটা এটা মনে রাখতে পারো চাই না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যার আণবিক ভর বেশি হবে তার হচ্ছে ব্যাপন হার কম হবে, ঠিক আছে? আর যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হার হচ্ছে বেশি হবে। এর কারণটা হচ্ছে এই রিলেশনটা, ঠিক আছে? ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো নিচে আমি লাইন লিখে রেখেছি দুইটা, যে আণবিক ভর যদি বেশি হয় তাহলে ছড়িয়ে পড়তে সে বেশি সময় নিবে, বেশি সময় নিলে তার ব্যাপন হার হচ্ছে কম হবে। আর আণবিক ভর যদি কম হয় তাহলে ছড়িয়ে পড়বে খুব সহজেই, কম সময় নিবে, ব্যাপন হার হচ্ছে অনেক বেশি হবে। আবার একইভাবে বলতে পারি পাতলা মানুষ তাড়াতাড়ি ছড়ায় পড়তে পারে, তাই না? বা পাতলা পার্টিকেলগুলো খুব দ্রুত ছড়ায় পড়তে পারে, আর যেগুলো একটু ভারী বা আণবিক ভর বেশি সেটা অনেক ধীরে ধীরে ছড়ায় বা ব্যাপন হার অনেক কম হয়। আচ্ছা, ব্যাপনের নির্ভরশীলতার মধ্যে তৃতীয় যে জিনিসটার উপর ব্যাপন নির্ভর করে সেটা হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? তো তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে হচ্ছে ব্যাপন হার বেশি হয়, আর তাপমাত্রা যদি কম থাকে তাহলে ব্যাপন হার কম হয়। কারণটা কি? কারণটা হচ্ছে মনে করো একটা গ্যাস বা যে কোনো একটা পদার্থ ধরো এইভাবে আছে, কণার সময় এরকমভাবে আছে, তুমি যদি এটার মধ্যে হিট প্রয়োগ করো, হ্যাঁ, বা তাপ দাও, বাহির থেকে যখন তাপ দাও তখন হচ্ছে এই কণাগুলোর ছোটাছুটির পরিমাণ বেশি হয়ে যায়, হ্যাঁ, বা ছোটাছুটির পরিমাণ বেড়ে যায়। হিট দেওয়া মানে কি বলতো? শক্তি প্রয়োগ করা। তাহলে কোনো একটা কণার মধ্যে তুমি যদি শক্তি প্রয়োগ করো তাহলে তার গতিটা বেড়ে যাবে অবশ্যই, বা ছোটাছুটির পরিমাণ বেড়ে যাবে, তাই না? মনে করো অনেকগুলো মার্বেল তোমার কাছে আছে, হ্যাঁ, মার্বেলগুলো গড়াচ্ছে, তুমি কি করলা এটার মধ্যে একটা টোকা দিলা। টোকা দেওয়া মানে কি বলতো? একটা শক্তি প্রয়োগ করা। শক্তি প্রয়োগ করলে কি হবে? যে মার্বেলগুলোর গতিশক্তি বাড়বে বা এটার গতি বাড়বে, গতি বাড়লে গতিশক্তিও বাড়বে, তাই না? তো যখন তুমি একটা হিট দিচ্ছ এর মিনিংটা হচ্ছে তুমি তার মধ্যে শক্তি প্রোভাইড করতেছো, আর শক্তি প্রোভাইড করলে এটার ছোটাছুটির পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে? ছোটাছুটির পরিমাণ বেড়ে যায়। তাহলে কণার সময় যখন বেশি ছোটাছুটি করবে তখন সে খুব দ্রুত ছড়ায় পড়বে, আর কণাগুলো যখন কম ছোটাছুটি করবে তখন কি হবে? সে ছড়ায় পড়তে অনেক কম সময় নিবে, তাই না? সরি, বেশি সময় নিবে। তো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে পদার্থের মধ্যে কণাগুলোর ছোটাছুটির পরিমাণ অনেক বেশি হবে, আর কণাগুলো সহজেই যদি ছোটাছুটি বেশি করে তাহলে তার ব্যাপন হারটা অনেক বেশি হবে, কম সময় নিবে ছোটাছুটি করতে বা ছড়ায় পড়তে কম সময় নিবে, সহজেই ছড়ায় পড়বে। তো সুন্দর করে যদি আমি বলি তাহলে হচ্ছে তাপমাত্রা বেশি হলে কণার সময়ের ছোটাছুটির পরিমাণ বেশি হয়, ফলে সহজেই কণার সমূহ ছড়ায় পড়তে পারে। আর সহজেই ছড়ায় পড়া মানে হচ্ছে কি? ব্যাপন হার বেশি। আবার যদি তাপমাত্রা কম হয় তাহলে কণার সময় ছোটাছুটি কম থাকে, আর কণাগুলো যখন ছোটাছুটি কম করবে তখন সহজে ছড়ায় পড়তে পারে না, সহজে না ছড়ায় পড়লে ব্যাপন হার অনেক কমে যায়, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ব্যাপন হার তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথমে হচ্ছে দেখো কণাসমূহের আকার, এটার উপর ডিপেন্ড করতেছে। এরপর ডিপেন্ড করতেছে হচ্ছে আণবিক ভর, এরপর ডিপেন্ড করতেছে হচ্ছে তাপমাত্রা। ওকে, তো এই পর্যন্তই ছিল আমাদের সেকেন্ড যে টপিকটা সেটা। সো সবাইকে থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।